আমরা মানুষেরা বড়ই অদ্ভুত। ভালোবাসার মানুষ পেয়েও হারিয়ে ফেলে এমন মানুষ আমাদের চারপাশে হাজারো দেখা যায়। যেই মানুষগুলা সমাজ, প্রতিবেশী, পরিবারের কথা ভেবে নিজের পছন্দকে বিসর্জন দেয়। যারা শুধু কথা বলতে পারে, শুনতে পারে, দেখতে পারে। শারীরিকভাবে যারা সুস্থ, শুধু কি তারাই ভালোবাসতে পারে? বলতে না পারা, শুনতে না পারা মানুষেরা কি ভালোবাসতে পারে না? আজকে আমরা এমনই একজন মানুষ ও তার ভালোবাসার গল্প শুনবো। মুভির শুরুতেই আমাদেরকে দার্জিলিং এর মুস্কান নামক এক প্রতিবন্ধী আশ্রম দেখানো হয়, যেখানে এক খনখনা বুড়ো মানুষকে দেখানো হয়। বার্ফি কথা বলতে না পারা, কানে শুনতে না পারা এক চঞ্চল ছেলে। সময়ের পরিবর্তনে সে আজ মৃত্যুপথের যাত্রী। আর এই খবর পাঠিয়ে দেওয়া হয় কলকাতায় থাকা শ্রুতির কাছে, যে কিনা বার্ফির অনেক ভালো বন্ধু, আবার ভালোবাসার মানুষও। তবে তা বার্ফির নয়, শ্রুতির। বার্ফির অসুস্থতার খবর পেয়ে শ্রুতি তখনই দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়। আর এই মুভির গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে 1978 সালের কলকাতা শহরে। পুলিশ অফিসার সুধাংশু দত্ত শ্রুতিকে নিয়ে বার্ফির বাসার সামনে যায়। দরজা খুলে বার্ফি পুলিশ দেখেই পালিয়ে যায়, কিন্তু পালিয়ে যাবে কই? পালাতে পালাতে এক পর্যায়ে নিজেই থানায় এসে আটকে যায়। তারপর বার্ফিকে অ্যারেস্ট করে নিয়ে দার্জিলিং নিয়ে যাওয়া হয়। কিন্তু শ্রুতি বুঝতেই পারল না বার্ফিকে কেন অ্যারেস্ট করা হলো। সে কোনো কমপ্লেনও তো করে নাই। শ্রুতি বাসায় ফিরতেই তার স্বামী রঞ্জিত কল দেয় আর জানতে চায় তাদের বাসায় পুলিশ কেন আসছিল। কিন্তু শ্রুতি কোনো উত্তর না দিয়ে কলটা রেখে দেয় আর তৎক্ষণাৎ দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়। তারপর মুভির গল্প আরো একবার 6 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দার্জিলিং এ প্রথম দেখা হয় বার্ফি আর শ্রুতির। আগেই বলে রাখি, বার্ফি ছিল খুবই চঞ্চল প্রকৃতির, সবসময় মানুষের পেছনে লেগে থাকতো। বার্ফিকে নিয়ে পুলিশ অফিসার সুধাংশু বলে যে তার জীবনের অর্ধেক সময় নাকি বার্ফির পেছনে ছুটেছে। যদি বার্ফি না থাকতো তাহলে নাকি উনি পুলিশ অফিসার থেকে এসপি হয়ে রিটায়ার্ড করতো। আবার বার্ফি অনেক ভালো ছেলেও বটে, অল্পতেই মানুষের মন জয় করতে পারে। আর বার্ফিও অল্পতেই মানুষের ভালোবাসা পেয়ে যায়। একদিন হঠাৎ বার্ফির সাথে শ্রুতির দেখা হয়ে যায়। শ্রুতিকে দেখে বার্ফি শ্রুতির পেছনে হাঁটতে থাকে। শ্রুতি তা লক্ষ্য করে আর বার্ফিকে তার পেছনে আসতে মানা করে, কিন্তু বার্ফি তখন তার বুকের মধ্যে হাত দিয়ে খচাত করে তার হৃদয়টা বের করে আনে আর শ্রুতির পায়ের সামনে রেখে দেয়। কিন্তু শ্রুতি বার্ফির হৃদয় লাথি মেরে সেখান থেকে চলে যায়। বার্ফিও কিন্তু হাল ছাড়ার পাত্র না। বার্ফি আবারও শ্রুতির পেছন একটা রেস্টুরেন্ট পর্যন্ত চলে যায়। টেবিলে থাকা একটা পিজে তার হৃদয়টা আর সাথে একটা ফুল দিয়ে আবারও শ্রুতির দিকে পিজটা বাড়িয়ে দেয়। শ্রুতি তখন তার হাতের আঙুলের রিং দেখিয়ে বলে যে তার বিয়ে ঠিক হয়েছে। এতে বার্ফি একটু মন খারাপ করে, অতঃপর শ্রুতির বান্ধবীর দিকে পিজটা এগিয়ে দেয় আর ইশারায় বলে, আমি কথা বলতে পারি না, কানে শুনতে পারি না, কিন্তু আমার ভালোবাসা কিন্তু একদম খাঁটি। এ দেখে শ্রুতি আর তার বান্ধবী দুজনেই হাসতে থাকে। বার্ফি তখন দুজনকেই থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। একটু পর তার বন্ধুকে দিয়ে একটা চিঠি শ্রুতির কাছে পাঠায়। বার্ফি তাদের ওখানকার টাওয়ারের উপরে থাকা ঘড়ির কাঁটা 15 মিনিট পিছিয়ে দেয় আর চিঠিতে বলে, মনে করো আমার সাথে তোমার কখনো দেখাই হয়নি, মনে করো আমি তোমাকে কিছুই বলিনি, মনে করো আমি তোমার সেই নতুন বন্ধু যে তোমার বিয়েতে নাচতেছে। আর এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর আবারও আগের দৃশ্য দেখানো হয়। শ্রুতি কলকাতা থেকে দার্জিলিং আসে বার্ফির খোঁজে। শ্রুতি পুলিশকে বলে ওকে অ্যারেস্ট কেন করা হয়েছে, ও করেছেটা কি। তখন পুলিশ বলে, ওর পেছনে ছুটতে ছুটতে আমার প্যান্টের সাইজ 52 থেকে 42 হয়েছে। ওর ভাষা বুঝতে পারে এমন কাউকে নিয়ে আসুন, না হলে যে কোনো কেসে ফাঁসিয়ে দেব। পুলিশ শ্রুতিকে বলে ও ব্যাংক লুট করেছে। আর এখানেই শেষ না, ও দার্জিলিং এর সবচেয়ে বিখ্যাত ব্যক্তির নাতনি ঝিলমিল চ্যাটার্জিকেও কিডন্যাপ করেছে। ঝিলমিল জন্মের পর থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী। ঝিলমিলের যখন 6 বছর বয়স, তখন তার মা মদ্যপান করে ঝিলমিলকে একদিন মারতে থাকে। তাই ঝিলমিলের নানু ঝিলমিলকে মুস্কানে রেখে যায়। একদিন ঝিলমিলের বাবা মুস্কানে আসে ঝিলমিলকে বাসায় নিতে। ঝিলমিলের নানুর বয়স হয়েছে, তাই সে শেষ কিছুদিন তার নাতনির সাথেই থাকতে চায়। তাই ঝিলমিলকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়। কিছুদিন পর ঝিলমিলের নানুও মারা যায়। ফলে ঝিলমিলের বাবা তাদের সব কর্মচারীকে কাজ থেকে বাদ দিয়ে দেয়। বার্ফির বাবা তাদের গাড়ির ড্রাইভার ছিল, তাকেও চাকরি থেকে বরখাস্ত করে দেয়। একদিন বার্ফির বাবা অনেক অসুস্থ হয়। ডাক্তার জানায় তার কিডনি ফেল হয়েছে, 2 দিনের মধ্যেই অপারেশন করতে হবে, 7,000 টাকা লাগবে। বার্ফি বাসায় ফিরে তার জমানো টাকাগুলো এক জায়গায় করে, কিন্তু এত অল্প টাকায় কিছুই হবে না। তাই বার্ফি ঝিলমিলের বাবার কাছে যায়, কিন্তু সামান্য কিছু টাকা দিয়ে ঝিলমিলের বাবা বার্ফিকে বিদায় করে দেয়। বাবার অপারেশনের জন্য তো এখনো অনেক টাকার বাকি। হঠাৎ বার্ফির মাথায় একটা বুদ্ধি আসে, সে ঝিলমিলকে কিডন্যাপ করবে আর মুক্তিপণ হিসেবে 7,000 টাকা চাইবে। সেই টাকা দিয়ে বার্ফি তার বাবার চিকিৎসা করাবে। সবকিছু ঠিকঠাক, সব প্ল্যান রেডি। রাতের বেলায় ঝিলমিলদের বাসায় গিয়ে দেখে ঝিলমিল নেই। ঝিলমিলকে আগেই কেউ কিডন্যাপ করেছে। এখনো পায়। বার্ফির মাথায় আরো একটা বুদ্ধি আসে। এবার বার্ফি ব্যাংক লুট করতে যায়, কিন্তু এখানেও সেই পুলিশ। মানে এমন কোনো কাজ নেই যেখানে এই পুলিশের বাধা নেই। এবার পুলিশের ধাওয়া খেয়ে বার্ফি একটা ক্যারাভান ট্রাকে করে পালিয়ে যায়।
যায়। কিন্তু মজার ব্যাপার হলো ট্রাকের উপরে উঠতে গিয়ে বারফি লক্ষ্য করে ঝিলমিল ওই ট্রাকের মধ্যে অজ্ঞান হয়ে শুয়ে আছে। যেহেতু ঝিলমিলকে আগেই কেউ কিডন্যাপ করেছে আর মুক্তিপণ হিসেবে 50,000 টাকা চেয়েছে, তাই ঝিলমিলের বাবা টাকা নিয়ে মেয়েকে ছাড়াতে যায়। কিডন্যাপার যখন টাকা নিতে ট্রাক থেকে নামে তখন বারফি ওই ট্রাক নিয়ে আবারও পালিয়ে যায়। ঝিলমিলকে নিয়ে বারফি তার বাসায় আসে। ঝিলমিল যখন ঘুমিয়ে পড়ে তখন বারফি তার বন্ধুকে ডেকে নিয়ে আসে আর দুজন মিলে পত্রিকা থেকে কিছু অক্ষর কেটে আঠা দিয়ে একটা সাদা কাগজে লাগিয়ে একটা চিঠি লেখে, যাতে হাতের লেখা কেউ বুঝতে না পারে। আর সেই চিঠিতে ঝিলমিলের মুক্তিপণ হিসেবে 7,000 টাকা চাওয়া হয়। রাতের বেলাতেই বারফি ঝিলমিলদের বাড়ির মেইল বক্সে সেই চিঠি দিয়ে আসে। পরদিন রাতের বেলা ঝিলমিলের বাবা টাকা নিয়ে বারফির দেওয়া ঠিকানায় যায় আর এখানেও সেই পুলিশ আড়ালে লুকিয়ে আছে কিডন্যাপারকে ধরবে বলে। কিন্তু একটু পর সেখানে একটা ট্রেন এসে থামে। ট্রেন থেকে অনেক মানুষ বের হয় আর এদিক ওদিক ছোড়াছুড়ি করে, আর এই সুযোগে বারফি টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মহাশয় এবারও ব্যর্থ, কিন্তু আফসোস বারফির টাকা জোগাড় করতে একটু দেরি হয়ে যায়। বারফি হসপিটালে গিয়ে টাকা জমা করার পর তার বাবার রুমে যায়, কিন্তু তার বাবা ততক্ষণে মারা গিয়েছে। বারফি ঝিলমিলকে তার বাসায় ফিরিয়ে দিয়ে আসে আর বারফি তার বাড়ি ফিরে মনমরা হয়ে বসে থাকে। পুলিশ মশাই হসপিটালে খোঁজ নিয়ে জানতে পারে ওই কিডন্যাপারটা আসলে আর কেউ নয়, বারফি ছিল। তাই পুলিশ মশাই বারফির বাড়িতে এসে কলিং বেল চাপতে থাকে। ভিতর থেকে বারফি আয়না দিয়ে পুলিশকে দেখে, তাই বারফি পিছন গেট দিয়ে বের হয় আর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একটু পর ঝিলমিল আবারও বারফির কাছে আসে। বারফিকে একটা কাগজ দিয়ে ঝিলমিলকে সেই ঠিকানায় নিয়ে যেতে বলে। পিছনে পুলিশ ধাওয়া করতেছে, তাই আর কোনো উপায় না পেয়ে ঝিলমিলকে সাথে নিয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায়। মুস্কান থেকে বাড়ি ফেরার পর ঝিলমিল যার কাছে বেশি থাকতো দুজন তাদের বাড়িতে চলে যায়। ঝিলমিলকে সেখানে রেখে বারফি চলে যায়। হঠাৎ বারফি লক্ষ্য করে ঝিলমিল দৌড়াতে দৌড়াতে তাকে ডাকছে। বারফি তখন বাস থেকে নামে আর ঝিলমিলকে চলে যেতে বলে, কিন্তু ঝিলমিল কিছুতেই যেতে চায় না। তাই বারফি ঝিলমিলকে নিয়ে কলকাতায় যায়। কলকাতায় তারা একটা চিলে কোঠার রুম ভাড়া নেয় আর বারফি একটা দোকানে কাজও পেয়ে যায়। একদিন হঠাৎ শ্রুতির সাথে দেখা হয় বারফির। বারফি শ্রুতিকে নিয়ে তার বাসায় আসে। বারফির সাথে ঝিলমিলকে দেখে শ্রুতি অনেকটা অবাক হয়, সেই সাথে অনেকটা কষ্টও পায়। যেখানে তার থাকার কথা ছিল সেখানে আজ অন্য কেউ থাকে, কষ্ট তো একটু হবেই। শ্রুতি বারফিকে জিজ্ঞেস করে যে তারা বিয়ে করেছে কিনা। বারফি তখন বলে না, তবে আমরা একে অপরকে ভালোবাসি। এরপর থেকে প্রায় তারা তিনজন ঘুরতে বের হয়। অনেক অনেক ভালো সময় কাটায় তারা। ঝিলমিল আর বারফির ভালোবাসা থেকে শ্রুতি যেমন একদিকে অনেক খুশি ছিল, আবার অন্যদিকে তার অনেকটা আফসোসও ছিল, যা তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। একদিন রাতে তারা তিনজন রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। হঠাৎই ভিড়ের মধ্যে ঝিলমিল হারিয়ে যায়। বারফি অনেক খোঁজাখুঁজির পরও কোথাও ঝিলমিলকে খুঁজে পাচ্ছিল না। আবার এদিকে শ্রুতিও তাদের দুজনকে হারিয়ে ফেলে। পরদিন সকালে শ্রুতি আবারও বারফির বাসায় যায়, কিন্তু তখনও তাদের দুজনকে খুঁজে পায় না। তাই শ্রুতি থানায় মিসিং এর মামলা করে। যেহেতু ঝিলমিল আর বারফি দুজনেই দার্জিলিং এর ছিল, তাই কলকাতা থেকে এই খবরটা দার্জিলিং এর থানায় পাঠানো হয়। তখন আমাদের পুলিশ মহাশয় কলকাতায় গিয়ে বারফিকে অ্যারেস্ট করে আর দার্জিলিং এ নিয়ে আসে, যা মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয়েছিল। কিন্তু বারফিকে পেলেও ঝিলমিলকে তারা খুঁজে পায়নি। ঝিলমিলের বাবা থানায় এসে প্রথমত বারফিকে উড়াম ধরাম মারতে শুরু করে। মার খেয়ে বারফি এক পর্যায়ে থানা থেকে পালাতে চেষ্টা করে, তবে এবার এসে ব্যর্থ হয়। পরদিন সকালে পুলিশ মহাশয় শ্রুতিকে ফোন দিয়ে থানায় যেতে বলে। শ্রুতি বাড়ি থেকে বের হওয়ার সময় তার স্বামী ডেকে বলে, যদি যাও তবে আর ফিরে এসো না। শ্রুতি তারপরেও বাসা থেকে বের হয়। আসলে ভালোবাসা তো এমনই, তাই না? কোনো বাধাই মানে না। পুলিশ মহাশয় শ্রুতিকে জানায় যে ঝিলমিল মার্ডার হয়েছে। মার্ডার কে করেছে তা তো জানি না, কিন্তু লোকে তো এখন বারফির নামে বলবে। আসল খুনিকে তা আমরা খুঁজে বের করতে পারবো, কিন্তু তাতে তো অনেক সময় লাগবে। ঝিলমিলের বাবা অনেক পাওয়ারফুল, আপনি ওকে নিয়ে এখান থেকে পালিয়ে যান, না হলে ও বাজেভাবে ফেসে যাবে। শ্রুতি তখন বারফিকে নিয়ে আবারও কলকাতার সেই চিলেকোঠার বাড়িতে চলে যায়। একসাথে থাকতে শুরু করে, কিন্তু শ্রুতি লক্ষ্য করে বারফি আর আগের মতো নেই। আগের মতো না থাকারই কথা। যখন বারফি শ্রুতিকে ভালোবাসতে চেয়েছিল তখন শ্রুতি মুখ ফিরিয়ে নিয়েছিল, আর এখন শ্রুতি সবকিছু ছেড়ে বারফির কাছে চলে আসলো ঠিকই, কিন্তু বারফির ভালোবাসা হয়তো আর পেল না। একদিন রাতে বারফি আনমনে বসে আছে। হঠাৎ তার কি যেন মনে পড়ে যায় ঝিলমিলের নোটবুকের নাম্বার আর তাদের বাসার দেয়ালের কিছু নাম্বার মিলিয়ে কল করে, আর এই কলটা সরাসরি মুস্কানে গিয়ে লাগে। পরদিনই তারা দুজন দার্জিলিং এর মুস্কান আশ্রমে চলে যায়। ঝিলমিল ছোট থেকে যে দাদুর কাছে বড় হয়েছে তার কাছে গিয়ে ঝিলমিলের ব্যাপারে জানতে চায়, কিন্তু সে কিছুতেই সত্যি কথা বলে না। এক পর্যায়ে সে বলে, ঝিলমিল তো কবে মারা। এ কথা বলতে যেও যেন বলে না। বারফি তখনই বুঝতে পারে যে ঝিলমিল মারা যায়নি, ও এখানেই আছে। তাই বাইরে এসে প্রত্যেকটা জানালার সামনে নিজের জুতা ছুঁড়ে মারে। যদি ঝিলমিল থাকে তো অবশ্যই বাইরে আসবে, কিন্তু অনেকক্ষণ হলো তারপরেও ঝিলমিলের কোনো খবর নেই। তাই বারফি আর শ্রুতি তখন সেখান থেকে চলে যেতে নেয়, আর তখনই ঝিলমিল জানালার কাছে এসে বারফিকে ডাকতে থাকে। ঝিলমিলকে দেখে বারফি দৌড়ে ঝিলমিলের কাছে চলে যায় আর জড়িয়ে ধরে।
আসলে ঝিলমিলের নানু তার সব সম্পত্তি ঝিলমিলের নামে রেখে গিয়েছিল। ঝিলমিলের বাবা সেই টাকার লোভে ঝিলমিলকে কিডন্যাপ করার, কিন্তু তার এই প্ল্যান নষ্ট হয় বার্ফির জন্যই, কারণ বার্ফি ঝিলমিলকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। ঝিলমিলের বাবাও ঝিলমিলকে অনেক ভালোবাসে, শুধু টাকার জন্যই এই কিডন্যাপের নাটক সাজিয়েছিল। ঝিলমিলের দাদুর কাছে সব সত্য স্বীকার করে ঝিলমিলের বাবা। ঝিলমিলের বাবা ঝিলমিলকে বাসায় নিয়ে যেতে চাইছিল, তখন ঝিলমিলের দাদু বলে, ও এখানে আমার কাছে অনেক ভালো আছে, ওকে বাসায় নিয়ে গেলে ওর মায়ের কাছে ভালো থাকতে পারবে না। তখন তারা দুজন মিলে একটা আইডিয়া বের করে, আর যার ফলস্বরূপ ঝিলমিলকে মার্ডার করার এক মিথ্যে নাটক সাজানো হয়। তবে সত্যিকারের ভালোবাসার কাছে তারা আবারও হেরে যায়। বার্ফি আর ঝিলমিল আবারও এক হয়। ঝিলমিল আর বার্ফিকে একসাথে দেখে ঝিলমিলের দাদুও অনেক খুশি হয়। তারপর দুজনের বিয়েও হয়ে যায় ধুমধাম করে। মুভির গল্প চলে আসে বর্তমানে। শ্রুতি বার্ফিকে দেখতে হাসপাতালে চলে আসে, আর এখানে শুধু শ্রুতি না, বার্ফির বন্ধু, পুলিশ মহাশয় আরো অনেকেই আসছে বার্ফিকে দেখতে। শ্রুতির সাথে ঝিলমিল দেখা করে বার্ফির কাছে চলে যায়, আর বার্ফিকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে বার্ফির বুকের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। আর এখানে তারা দুজন এই দুনিয়ার মায়া ত্যাগ করে। ঝিলমিলের জায়গায় হয়তো শ্রুতি থাকতে পারত, কিন্তু এই সুযোগটা শুধু ঝিলমিল পেয়েছিল, কারণ ঝিলমিল সমাজ পরিবার কিভাবে তা না জেনেই ভালোবেসেছিল। ওরা সুখে শান্তিতে বাঁচার জন্য ভালোবাসেনি, ওরা তো জাস্ট ভালোবেসেছিল। ওদের জীবন নিজে থেকেই সুখে শান্তিতে পার হচ্ছিল। মুভির শেষ দিকের এই কথাগুলো শ্রুতির মুখ থেকে শুনলে আপনিও বুঝতে পারবেন শ্রুতি জীবনে কাকে হারিয়েছিল, কার ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়েছিল, অতঃপর ভালোবাসার মানুষের বন্ধু হয়ে সারাটা জীবন কাটিয়ে দিল। পুরো মুভির গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি সময় পান তো অবশ্যই বার্ফি মুভিটা একবার দেখে নেবেন। কথা দিতে পারি আপনার সময় এক মুহূর্ত নষ্ট হবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো সিনেমায়।